আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা। বাসর রাতে রাগী বু খেলতে দেয় না, তাই জোর করে রাগী বুয়ের সারা শরীর চুষে তারপর খেলতে শুরু করলাম। বন্ধুরা, আমার সাথে ঘটে যাওয়ার বাসর রাতের গল্প এখন তোমাদেরকে শোনাব। তোমরা যদি গল্প শুনে মজা পাও, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। চলো কথা না বাড়িয়ে বাসর রাতের গল্প শোনাই। ক্লান্ত শরীর নিয়ে বাসর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়। দুচোখে ঘুম টলমল করতেছে, অথচ ওনার আসার নাম গন্ধ নেই। প্রায় আরও 2 মিনিট অপেক্ষা করার পরে রুমে প্রবেশ করলেন। কাছে গিয়ে সালাম করে জিজ্ঞেস করলাম, কি ঢপার এত দেরি করলেন কেন? আত্মীয় স্বজনকে বিদায় দিলাম, যার কারণে দেরি হল। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলো। কিন্তু তুমি করে বলবা, আপনি করে না। একটু হাসি দিয়ে বললাম, ঠিক আছে, তুমি করেই বলবো। এখন বলো কি বলবা। আমার শরীরটা বেশ ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে, যদি অনুমতি দাও ঘুম যাব। আজ তো আমাদের বাসর রাত, অথচ তুমি ঘুমাতে চাচ্ছ। বললাম তো শরীরটা বেশ ক্লান্ত, সারাদিন অনেক কাজ করেছি। ঠিক আছে, ঘুমাও। শত কি ঘুমাবো? হ্যাঁ ঘুমাও। অভিমান করে বলতেছ নাকি ভালোবাসা নিয়ে বলতেছ? অভিমান না, আমার ও শরীরটা বেশ ক্লান্ত, আমিও ঘুম যাব। ঠিক আছে, তাহলে ঘুম গেলাম, তুমিও ঘুমাও। ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম কেউ একজন বলতেছে, জয়া ঘুম থেকে ওঠ, না হলে গায়ে পানি ঢেলে দিব। কথাটি শোনা মাত্রই লাফিয়ে উঠলাম আর মনে মনে ভাবলাম, এটা তাহলে স্বপ্ন ছিল আমার। হা 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 হা। আবার ভাবলাম, দূর, আমার স্বপ্নের স্বামীটা বলদ, একটু আদরও করল না। এত জোরে একটা থাপ্পড় খেয়ে নূর সোফায় পড়ে আছে। তার সামনে 6 ফুট 2 ইঞ্চ একটা মাত্রাতিরিক্ত একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। থাপ্পড়টা মারার রিজন হল, এই নিয়ে 7 বার সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দিব, এই কথাটা ওই লম্বুটা বলে চলে গেল। নিজের জামাকাপড়ের দিকে তাকালাম, কিছু অংশ ছিঁড়ে গেছে। কারণ আমি যতবারই পালানোর চেষ্টা করছিলাম, উনি আমাকে টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলেন। অথচ এটা বাড়ি বললে ভুল হবে, এটা রাজপ্রাসাদ এক ধরনের। নূর নিজেই একটা আলিশান ঘরের মধ্যে আছে, তা আর বুঝতে বাকি নেই। নূর এটা বুঝতে পারছে না তাকে কেন তুলা এনেছে, কি জন্য এখানে। নূর আবার উঠে উকিঝুঁকি মারা শুরু করল যে আর কোনো রাস্তা আছে কি না পালানোর। কিন্তু না, কারণ নূর যেখানে আছে সেখান থেকে পালানোর তো রাস্তা নাই। সাথে এটা ভিনদেশ, অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই, তা এই বাড়ির বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ হেল্প করো প্লিজ, এই কোনো জাহান্নামে আমি আটকা পড়লাম। নূর নিজের সাথে বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল। এরই মধ্যে দরজাতে খুট করে শব্দ হল। নূর তড়াক করে পিছন ফিরে তাকাল। হ্যাঁ, লম্বুটা আবার এসেছে। নূর এবার চোখমুখ শক্ত করে ছেলেটার দিকে শক্ত করে করে তাকাল। আধালম্বা চুলটাকে খোপা করে ধপাধপা ফেলে ছেলেটার সামনে গিয়ে দাঁড়াল। হোয়াই ডিড ইউ ব্রিঙ্গিং মি হেয়ার? নূরে করা প্রশ্ন ছেলেটার কাছে। ছেলেটার কোনো ভাবান্তরই নেই প্রশ্নটা শুনে, উল্টো সে ভাবলেশহীন হয়ে উত্তর দিল, মাই উইশ। ছেলেটার এমন কেয়ারলেস উত্তর শুনে মেজাজের পিত্তিটা একদম ভালোমতো জ্বালিয়ে দিল। ইস দিস জোক টু ইউ? নূর কথাটা বলেই ছেলেটার বুকে এক ধাক্কা দিল। ছেলেটা পিছু সরতে যেয়েও আটকে গেল। যা করছো সেকেন্ড টাইম যেন সেটা আর রিপিট না হয়, ছেলেটা জবাব দিল নূরকে। 100 বার করব। নূর কথাটা বলে আরেকবার ধাক্কা দিতে গেলে ছেলেটা নূরকে দেয়ালের সাথে চেপে ধরে। উল্টো পিঠে ঘুরে আছে নূর ছেলেটার দিকে। লিভ মি, নূর দাঁতে দাঁত চেপে বলল। সেটা আর জন্মে না। ছেলেটা নূরের কানের কাছে হিসিয়ে বলল। আহ! নূর মৃদু আওয়াজ করল। নূরকে এইভাবে দেয়ালের সাথে চেপে ধরাতে কাঁধ থেকে ছেঁড়া অংশটুকু বের হয়ে গেছে। ছেলেটা নূরের কাঁধের দিকে তাকিয়ে আছে। নূর নড়াচড়া করেই যাচ্ছে। নূরের এমন নড়াচড়া দেখে ছেলেটা নূরকে এক ধাক্কা দিল রাগের চোটে। নূর যেয়ে পড়ল বিছানায়। নূরকে ধাক্কা দিয়ে ছেলেটা ওই ঘর থেকে বের হয়ে গেল। দরজা লক করে দিল আবারও। নূরের মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে দি। বস! সামনে থাকা গার্ডটি ডাকল ছেলেটাকে। ইয়েস। ছেলেটা চোখ তুলে তাকাল। ছেলেটা নূরের কাছ থেকে বের হয়ে এসে সোফায় চুপচাপ বসেছিল। এরই মধ্যে গার্ডটা হাজির হল। মিস্টার ম্যানিওক আর তার সেক্রেটারি কিম আপনার সাথে দেখা করতে এসেছে, গার্ড বলল। তাদেরকে কালকে আসতে বলো, ছেলেটা বলল।
ওকে বস, গার্ডটা বলে বন্দুক উঠিয়ে চলে গেল বাহিরে। ছেলেটাও সোফা থেকে উঠে তার বাড়ির চক্কর লাগার জন্য বের হল। এদিকে নূর আবারও পালানোর জন্য রাস্তা খুঁজছে। একটা জানালো পেল। বাথরুমে ঢুকে দেখে থাই দিয়ে জানালো লাগা। ব্যাস সেটাকে খুলে সেখান দিয়ে লাফ দিল গার্ডেন এরিয়াতে। কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল, আর চারপাশে জঙ্গল। নূর দৌড়াচ্ছে কিন্তু অচেনা ভিনদেশে সে কিছুই চিনতে পারছে না। কি হবে এখন? নূর দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল। আস্তে আস্তে পা চালাচ্ছে, কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য এগিয়ে যাচ্ছে। একটা গলি পেরিয়ে সামনে যেয়ে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যে ছেলেটা তাকে তুলে এনেছে সেই ছেলে আরেকজনকে মারছে গুলি দিয়ে। আশেপাশে গার্ডও আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের হাতেও বন্দুক। হোয়াট দ্য হেল? নূর এরকম মৃদু আওয়াজে বলল। নূরের এরকম আওয়াজে ছেলেটা গুলি মারতে মারতে তার দিকে তাকালো। দেখল নূর দাঁড়িয়ে আছে। ব্লাডি শিট, ছেলেটা উচ্চারণ করল অনেক বিরক্তি সুরে। ছেলেটা নূরের দিকে এগিয়ে আসলে নূর পালাতে শুরু করে উল্টো দিকে। নূর দৌড়াচ্ছে কিন্তু পথ ফুরুচ্ছে না। কবে শেষ হবে এই অবসান? হুট করে নূর দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে লাগলে, কারো ধাক্কায় পড়ে যেতে লাগলে, তার কোমর ধরে ফেলে কেউ একজন কানে কানে বলছে, দিস ক্রিমিনাল ইজ লাভ ইন উইথ ইউ। স্যার, ম্যাম পালিয়েছে। ইম্পর্ট্যান্ট মিটিং করছিল শান, তখনই তার পিএ ওমর এসে এই কথা বলতেই উঠে দাঁড়ায় শান। মিটিং ক্যান্সেল করে দেয়। এতে ক্লায়েন্ট কিছু বললে তাদের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাতেই তারা চুপ হয়ে যায়। শান কতটা ভয়ঙ্কর তা সবাই জানে। যে লোকটা হাসতে হাসতে মার্ডার করে বসে, তার দ্বারা অনেক কিছু সম্ভব। ক্লায়েন্টরা আর কিছু বলে না। শান ওইখানে এক সেকেন্ড ও দাঁড়ায় না, বেরিয়ে আসে প্রিয়তমার খোঁজে। আশেপাশে খোঁজে চিন্তিত গলায় বলে, উফ, কোথায় গেলে আয়েশা পাখি? চারদিকে সে আয়েশাকে খুঁজতে থাকে। কোথায় গেল মেয়েটা সে কি জানে না তার বাহিরে বিপদ? শানের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। ভয় হচ্ছে তার প্রিয় মানুষটাকে হারানোর। অন্যদিকে আয়েশা ডাস্টবিনের ময়লা আবর্জনার মাঝে লুকিয়ে বসে আছে। গন্ধে তার বমি আসছে, চারদিকে অন্ধকার হয়ে আসছে। ডাস্টবিনের পাশেই কিছু লোক তাকে খোঁজে চলছে। তাদের মধ্য থেকে একটা লোক বলল, ওই কই গেল মেয়েটা, জলদি খোঁজ, ওকে খুঁজে না পেলে বস আমাদের শেষ করে দিবে। তখন আরেকটা লোক বলে, চল ওইদিকে যায়। লোকগুলো অন্যদিকে চলে যায়। আয়েশার দম বন্ধ হয়ে আসছে দুর্গন্ধে। লোকগুলো চলে যেতেই ডাকনা খুলে বের হয়ে আসে আয়েশা, কিন্তু সে এক পা ও চলতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যায় সেখানে। ভাগ্যক্রমে সেখানে তখন শান চলে আসে। আয়েশাকে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে ছুটে সে আয়েশার কাছে আসে। শান আয়েশার মাথা নিজের কোলে নিয়ে আয়েশাকে ডাকতে থাকে, কিন্তু আয়েশার কোনো সাড়া শব্দ নেই। কোনো উপায় খোঁজে না পেয়ে আয়েশাকে কোলে তুলে নেয় শান। পিটপিট করে চোখ খুলে আয়েশা। জ্ঞান ফিরেছে তার। আয়েশাকে চোখ খুলতে দেখে প্রাণ ফিরে পায় শান। আয়েশা চোখ খুলে শানকে দেখে ভয়ে কুঁচকে যায়। শান রাগী গলায় বলে, কি সমস্যা তোমার, পালাতে চাও কেন? আয়েশা ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে। শানের প্রশ্নে ভয় ভয় চোখে শানের দিকে তাকায়। শান তার দিকে তাকিয়ে আছে, রক্ত চক্ষু করে। আয়েশার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আরও রেগে যায় শান। এই মেয়েটা কেন বুঝতে চায় না তার ভালোর জন্য তাকে আটকে রাখছে শান। শান সেখান থেকে চলে যায়। শান চলে যেতেই কান্নায় ভেঙে পড়ে আয়েশা। কেন এই বন্দি জীবন তার, কতই না সুখে ছিল সে। কাঁদতে থাকে সে, তার যে মায়ের কথা বড্ড মনে পড়ছে। ভেসে উঠে চোখের সামনে কিছু স্মৃতি। আয়েশা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, 8টা বেজে গেছে, উঠ এবার। রুমনা উঠোনে কাজ করতে করতে নিজের মেয়ে আয়েশাকে ডাকতে লাগল। মায়ের ডাকে আয়েশা চোখ কচলাতে কচলাতে উঠল। রুমনা মেয়েকে উঠতে দেখে বলে, এই যে নবাব, যদি উঠলি তবে যা গিয়ে দাঁত ব্রাশ করে হাত মুখ ধোয়া আয়, আমি খাবার দিতাছি। আয়েশার আজ স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না, কিন্তু মাকে বলার সাহসও পাচ্ছে না। যদি বলে যে মা আজকে স্কুলে যাব না, তাহলেই রাম ধুলাই খাবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ব্রাশ করে এসে খাবার খেতে বসল। রুমনা মেয়েকে খাবার দিয়ে আবার নিজের কাজে ফিরলেন। আয়েশা ক্লাস 9-এ পড়ে। মা রুমনা আর বাবা আব্দুল মান্নান, একটা ছোট ভাই মাহিম, এদের নিয়ে আয়েশার পরিবার। আয়েশা খাবার খেতে খেতে মাকে জিজ্ঞেস করল, মা ভাই কোথায়? আয়েশার কথায় রুমনা তেরাভাবে বললেন, সে কি তোর মতো অলস আর ঘুম কাতুরি, অনেক আগেই স্কুলে চলে গেছে গিউ। আয়েশা ভেঙচি কাটে। মাহিম ক্লাস 6-এ পড়ে।
আয়েশা খাবার শেষ করে রেডি হয়ে স্কুলের দিকে যেতে থাকে। দুপাশে দুটো বেনুনি করেছে, গলায় স্কার্ফ ঝোলানো, হেলে দুলে স্কুলে যাচ্ছে সে। আশেপাশে কেউ না থাকায় তার চলার ধরন এমন। আয়েশা স্কুলে পৌঁছে খুঁজতে থাকে তার ভাইকে, সাথে তার বান্ধবী কাকলি। কাকলি বলল, কিরে তুই মাহিমকে কেন খুঁজছিস? আয়েশা কাকলির দিকে রাগী চোখে তাকিয়ে বলে, এই ছেলের লাগিয়া আমি প্রতিটা দিন আম্মার কাছে বোকা শুনি গি। কাকলি কিছু বলে না, এখন কিছু বলা মানে নিজের পিঠে ধরাম ধরাম করে মায়ের খাওয়া। আয়েশা তার ভাইকে পেয়ে তার কাছে গিয়ে তার কানে মুচড় দিয়ে ধরে। মাহিম ব্যথায় আহন শব্দ করে আয়েশার দিকে তাকায়। আয়েশা মাহিমের কান ধরে আড়ালে নিয়ে আসে। মাহিম আর্তনাদ করে বলে, আপা ছাড়, ব্যথা লাগে। আয়েশা তেজি গলায় বলে, তুই প্রতিদিন সকাল সকাল স্কুলে এসে কি করিস? মাহিম মুখ বাঁকিয়ে বলে, তোকে কেন বলবো? আয়েশা হাত উঁচু করে বলে, দিব এক থাপ্পড়, বল জলদি। মাহিম গাল ফুলিয়ে বলে, খেলার জন্য গু। আয়েশা এবার মাহিমের হাত মুচড়ে বলে, কাল থেকে যদি এত সকালে আসিস আর এই কারণে যদি আমি আম্মার কাছে বোকা খাই, খবর আছে তোর গু। মাহিম মুখ বাঁকিয়ে চলে যায়। এত খারাপ বোন কেন আল্লাহ তাকে দিয়েছে? বোনের প্রতি হাজারটা অভিযোগ করল আল্লাহর কাছে। মাহিম চলে যাওয়ার পর কাকলি বলল, কি দরকার ছিল ছেলেটাকে ব্যথা দেওয়ার? আয়েশা কিছু বলে না। কাকলি এই মেয়েটাকে বুঝে না। নিজে তো সারাদিন ভাইকে মা রবে বকনে, অন্য কেউ কিছু বললে তার ভাইকেও তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। মিনিস্টার শানফি হাসান শান রাগান্বিত হয়ে বসে আছে। তারই সামনে ওমর জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটার কাছে আসলেই ওমরের ভয়ে হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। শান নিজেকে সংযত করে বলে, কোথায় আছে সেই বেঈমানগু? ওমর ভয় ভয় গলায় বলে, স্যার, তাকে গোডাউনে আটকে রাখা হয়েছে। ওমরের এই কথা শোনার সাথে সাথে শানের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। ওমর আবারও আটকে উঠে, এই হাসির মানে সে ভালো করেই জানে। আজ আবারও একজন প্রাণ হারাবে। চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে একটা লোককে। লোকটা ছটফট করছে, নিজেকে ছাড়াতে চিৎকার করে বলছে, কে আছো, আমায় যেতে দাও। কিন্তু লোকটার চিৎকার কারো কান অবধি পৌঁছায় না। তখন সেখানে শানের আগমন ঘটে। শানকে দেখে সকল গার্ডস মাথা নিচু করে ফেলে। শান বাঁকা হেসে গিয়ে লোকটার সামনে রাখা একটা চেয়ারে বসে। শান চেয়ারে বসতেই একটা গার্ডস এসে লোকটার চোখের বাঁধন খুলে দেয়। লোকটা চোখ খুলতেই শানকে দেখে আটকে উঠে। শান মুচকি হেসে লোকটাকে হাই দেয়। শানের এই হাসিটা লোকটার কাছে তীব্র ভয়ঙ্কর মনে হল। লোকটা মিনতি করে বলে, ছেড়ে দিন স্যার, ভুল হয়ে গেছে। লোকটার মিনতি শুনে উচ্চস্বরে হেসে উঠে শান। লোকটা ভয়ে জড়সড় হয়ে যায়। শান হাসি থামিয়ে লোকটার মাথায় বন্দুক ধরে বলে, জানিস না আমার সাথে বেইমানির ফল কি? লোকটা বলল, স্যার ছেড়ে দিন, আর হবে না। শান দাঁতে দাঁত চিপে বলল, তুই আমাদের দলের গোপন খবর বিপক্ষ দলকে দিচ্ছিলি, এতে আমাদের অনেক বড় লস হতো। তুই ভাবলি কি করে তোকে এত ইজিলি ছেড়ে দিব? তোকে মরতে হবে। শানের কথা শুনে লোকটা জোরে চিৎকার দিয়ে ওঠে, সাথে পিস্তল থেকে গুলি চলার শব্দ শোনা যায়। ওমর আতকে ওঠে। শান গার্ডসদের লাশটা সরিয়ে দিতে বলে চলে যায় সেখান থেকে। গার্ডসরাও দীর্ঘশ্বাস ফেলে, সামান্যতম ভুলেরও ক্ষমা পায় না। যেই লোকের কাছে তার কাছে এত বড় ভুলের ক্ষমা পাবে তা আশা করাটাই বোকামি। রাতে টিয়া শুয়ে শুয়ে তার ফোনে ফেভারিট গান শুনছিল। তার একমাত্র প্রিয় হল মোবাইল গুতানো আর গান শোনা। অর্ণবের গান বাজছে, তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো গু। গানটা বাজছে আর গুনগুন করছে। সুফিয়া বেগম রাতের খাবারের জন্য অনেকক্ষণ যাবত ডাকছে, কিন্তু টিয়ার হুঁশ নেয়। কারণ তার মাকে তাকে দিয়ে মেঝে ঝাড়ু দিয়েছে, সেই জন্য এখন সে তার মাকে জ্বালাচ্ছে তার কথা না শুনে। এই রূপম, তোর কালা বোনকে নিয়ে আয় তো। কেন, কোথায় সে? দেখ কানে মনে ওই নারীভুরির মতো কি পেঁচিয়ে মনে হয় গান শুনছে। ইয়াকমা, কি বলো? ওইটার নাম ইয়ারফোন। ফোন হোক আর চুন হোক, ওইটা আজকে যদি ওটাকে কুড়োয় না ফেলেছি। দেখছি তুমি শান্ত হও। রূপমন টিয়ার ঘরে যেয়ে দেখল টিয়া দিব্যি পা মেলে শুয়ে গান শুনছে, কানে ইয়ারফোন গুজে। ভেতরে যেয়ে রূপম বলল, টিয়া, এইসব কি বাচ্চামো তোর? মা খেতে ডাকছে, আসিস নাই কেন? ভাইয়া তুমিও বকলে তোমার সাথে কথা বলার অনশন চলবে। এই যা আমি আবার কি করলাম? সোনা বোন আমার, চল খেতে, তোর পছন্দের ঝিঙা আর চিংড়ি রান্না হয়েছে ঝাল করে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু শুধু ঝিঙা আর চিংড়ির জন্য যাচ্ছি। চল। রূপম টিয়ার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল। ব্ল্যাক কালার মার্সিডিজে নামছে জমিদার খান বংশের একমাত্র প্রদীপ দৃশ্য খান।
পাশে বসে আছে দৃশ্যের বাবা আর রফিক খান। এতদিন পর ছেলে বিদেশ থেকে ফিরেছে বলে পুরো গ্রামের মানুষকে তিনি খাওয়াবেন কালকে দাওয়াত দিয়ে। পরনে নেভি ব্লু গেঞ্জি, তার উপর দিয়ে ব্ল্যাক জ্যাকেট, গ্যাবারিং প্যান্ট ব্ল্যাক কালার, সাথে ব্রোড-অ্যান্ডেড শু আর ব্রোড-অ্যান্ডেড ওয়াচ তো আছেই। চুলগুলা অনেক বেশি ঘন আর সিল্কি হবার কারণে বারবার তাকে হাত দিয়ে উপরের দিকে ঠেলতে হচ্ছে। ফর্সা সুঠম দেহের, লম্বা চওড়া জোয়ান একটা ছেলে, 2-9 বছরের। চোখ দুইটা ছোট ছোট, মনে হচ্ছে চেহারার সাথে অনেক নিখুঁতভাবে মানিয়েছে সবকিছু তার। পাশে শাপলা বসে আছে। এই 5 বছরে তার ভাই অনেক পরিবর্তন হয়েছে। তার সাথে তেমন কথা বলেনি, শুধু বলেছে, তাকে বলিস বেশি না উঠতে, ডানা কাটার জন্য এসে গেছি, যার জন্য কারণে ছেড়েছি বাংলাদেশ ঠিক, কিন্তু তার কারণে ফিরে এসেছি, এবার কেউ আটকাবার নয়। ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে শাপলা অবাক হল না, বরং তাকে চিন্তিত দেখালো বেশি। সে এমনটা হবে কিছু বলে ভেবে রেখেছিল, একবার যদি ভাই কিছু করে টিয়াকে হারিয়ে ফেলবে সারা জীবনের মতো। ভাই বাড়িতে এসেছে মানে কাল কলেজের সামনেও থাকবে। টিয়া সুন্দরী, এইবার তুই শেষ, শাপলা বিড়বিড় করে বলল। ভোরবেলা টিয়া ছাদে উঠেছে ব্রাশ করতে করতে। আজ কলেজ যাওয়ার ইচ্ছাটা নেয়, ঘুমের রেশ এখনো কাটেনি। রাতে খেয়ে এসে ওই যে ফোন রেখেছে আর হাত দেয়নি, সেটাকে ঘরে চার্জ দিয়ে আসলো। কাল অনেকক্ষণ মোবাইল চালানোর ফলে চার্জ ফুরিয়ে গেছে। ব্রাশ করতে করতে দেখল সামনে বাড়ির মফিজ চাচার ছেলে শুভ কেমন ক্যাবলার মতো তাকিয়ে আছে। আমি ওদিকে ভ্রুক্ষেপ না করে আমাদের বাড়ির পেয়ারা গাছের দিকে তাকালাম। পেয়ারা গাছের পেয়ারাগুলো এখনো ছোট হয়ে আছে, আর যে কতদিন লাগবে পেয়ারা বড় হতে কে জানে। আমাদের বাড়ির গাছের পেয়ারা খুব মিষ্টি। গতবার এক ডালি ভর্তি করে শাপলাদের বাড়িতে দিয়ে এসেছিল বাবা। শাপলা চাচা চাচি আমাকে বেশ আদর করে, আন্টিকে দেখে মনে হয় আমাকে পেলে উনি উনার কলিজার ভিতরে ঢুকিয়ে নিবে। এই টিয়া, এদিকে শুনো। পিছন থেকে শুভ ভাইয়া তাদের ছাদ থেকে ডাকছে। টিয়া মুখের থুতু ফেলল সামনে ফুলের টবের পাশে। কি ভাইয়া? ভাইয়া কেন বলো, আমার বুকে লাগে। কেন ভাইয়া, আমার কথা কি সুই যে এদিক দিয়ে ফুটা করে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে? টিয়ার কথা শুনে শুভ বেশ ভরকে গেল, আমতা আমতা করতে লাগল। না মানে তুমি কি করছো সকালে? দেখেন এই যে মুখের ভেতর ব্রাশ করে ফেনার ফ্যাক্টরি তৈরি করছি। শুভ এইবার পড়ল বিপাকে, কেন যে এই টিয়াকে সে পছন্দ করে কে জানে। টিয়া, একটু ভালো করে কথাও তো বলতে পারো। আমি কি এখন সিদ্ধার্থ শুক্লার মতো চিল্লাচ্ছি? সিদ্ধার্থ শুক্লা আবার কে? ওহ মা, সিদ্ধার্থ শুক্লাকে চিনেন না? বিগ বসের উইনার হলো না, ওই যে সারাদিন কাজ করা বাদ দিয়ে এরে অন্যের উপর খালি চিল্লাত। শুভকে ডিরেক্ট এইভাবে বাস। টিয়া সেটা কল্পনাও করতে পারেনি সে। টিয়া, তুমি এত সকালে কি করো ছাদে আপু? নিচ থেকে প্রণয় ভাইয়ার আওয়াজ আসল। প্রণয় ভাইয়া শাপলাদের গ্রামের অনেক ভালো ভাইয়া, সবসময় আপু ডাকে। কিছু না ভাইয়া, এই তো ব্রাশ করতে আসছিলাম। কলেজ যাবে না আজকে? হ্যাঁ ভাইয়া যাব। জলদি যাও। আর এই শুভ, তুই টিয়ার সাথে আজকের পর থেকে যদি কথা বলতে দেখি তোর খবর আছে। শুভ দেখছিল টিয়া প্রণয়ের সাথে কত সুন্দর হেসে খেলে কথা বলছে। শুধু তার সাথে কথা বলতে আসলে অয়থা খ্যাক করে উঠে। শুভ সুরসুর করে সেখান থেকে চলে গেল। টিয়াও প্রণয় ভাইয়াকে হাসি দিয়ে চলে গেল। হ্যালো হ্যাঁ বলে দিয়েছি শুভ যেন টিয়ার সাথে আর কথা না বলে। বনের সিংহের পায়ে কাটা লাগলে তার মানে এই নয় যে সেখানে কুত্তারা রাজ করবে। ফোনের ওপাশ থেকে বলল, এত সময় ধৈর্য ধরে আছিস, আর না হয় আরেকটু ধৈর্য ধর। এইবার আমার ধৈর্যের পালা শেষ, এইবার ওদের ধৈর্যের পালা শুরু, যারা আমার ধৈর্যের পরীক্ষা দেখতে চেয়েছিল। টিয়া মুখে আলু পরোটা পুড়ে দিয়ে আরেক হাতে দুধ চা খাচ্ছে। মায়ের হাতে মালাই করা দুধ চা তার কাছে অমৃত। সেটা প্রতিদিন অন্তত দুবেলা না খেলে তার মন ভরে না, বরং সেটা না খেলে তার মাথা ধরে যায়। টিয়া টিফিন বক্সেও নিয়ে নিল 2টো পরোটা, শাপলাকেও খাওয়াবে। আজ কলেজে 2টো ক্লাস করে বাড়ি চলে আসবি টিয়া। কেন মা? টিয়া ব্যাগে বই ঢুকাতে ঢুকাতে বলল, রফিক জমিদারের বাড়িতে আজকে দাওয়াত, গ্রামের সবাইকে সেখানে ডেকেছে, আর তোর বাবা আর উনি তো একসাথে গ্রামের ব্যবসা করেন, তাই না যাওয়াটা খারাপ দেখায়। ও হ্যাঁ, শাপলাও বলেছিল আমাকে, কিন্তু মা, ও তো বড়লোকদের ঘরে যাওয়াটা আমার ভালো লাগে না, তুমি জানো তো। কিছু হবে না, চল। আচ্ছা এখন আসি। টিয়া কথা সেরে কাঁধে ব্যাগ উঠিয়ে হিজাবটা ঠিক করে বেরিয়ে পড়ল। ভাই ভাবি বের হল। দেখ রাস্তায় কোনো কুকুর যেন ওকে বিরক্ত না করে। জি ভাই। এইটা যতটা আমাকে মাতাল না করেছে তার থেকেও বেশি মাতাল তুই আমাকে করেছিস টিয়া। হাতে থাকা ওয়াইনের গ্লাস চুমুক দিয়ে কথা বলল এক রহস্যময় প্রেমিক।